হ্যালো এভরিওয়ান, সকলকে এডুব্লুমসের লার্নিং প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আজকে আমাদের যে সেশনটি আয়োজন করা হয়েছে সেটি কন্ডাক্ট করবেন জয়দীপ স্যার। জয়দীপ স্যার ঝাড়খণ্ডের একজন অভিজ্ঞ স্কুল শিক্ষক। তিনি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবেন সেটা হচ্ছে ডাব্লিউবি টেট এবং সিটেট। এই যে দুটি পরীক্ষা, এই দুটি পরীক্ষার বিভিন্ন যে অ্যাসপেক্ট রয়েছে, এই দুটি পরীক্ষার যে বিভিন্ন স্কোপ রয়েছে, বিশেষত সিটেটের যে ব্যাপক একটা প্রভাব গোটা দেশ জুড়ে বিভিন্ন চাকরির সুযোগ, সেইগুলোকে তোমাদের কাছে তুলে ধরবেন স্যার। আর আমরা স্যারের কাছ থেকে তার অভিজ্ঞতার কথা জানতে পারবো। আমাদের এখনো পর্যন্ত যে নোটিফিকেশন আমরা পেয়েছি সেটা আগামী সিটেট পরীক্ষার, কিন্তু পশ্চিমবঙ্গ টেট পরীক্ষার সেরকমভাবে কোনো নোটিফিকেশন কিন্তু আমরা এখনো পাইনি। কিন্তু তাহলেও কবে নোটিফিকেশন পাবো সেই আশায় বসে না থেকে আমরা যে পদক্ষেপটা নিতে শুরু করেছি, সেই পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনাটা আমাদের এসছে এখান থেকেই যে আমরা যারা শিক্ষিত বেকার রয়েছি তাদের জন্য এখন যে কোনো পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং অনেকটা গ্যাপের পরে যেহেতু বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশনগুলো আসছে, সেই জায়গা থেকে আমাদেরকে এটা ভাবতে হবে যে আমরা যেখানেই পা দিই না কেন সেখানেই হাজার কম্পিটিশন, হাজার লড়াই, হাজারটা বাধা বিপত্তি পেরিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের লক্ষ্যে। তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি ঠিক নোটিফিকেশন বেরোনোর আগেরটাতে বা পরীক্ষার নোটিশ বা পরীক্ষার ডেট পেয়ে যাওয়ার ঠিক 1 মাস আগে যদি আমরা প্রস্তুতিটা শুরু করি, তাহলে এর আগের বারের যে ডাব্লিউবি টেট পরীক্ষা হয়েছিল এবং সেখানে আমরা প্রশ্ন দেখে যে হতাশার সম্মুখীন হয়েছিলাম, সেরকমই অবস্থা হবে আবারও। সেটা যাতে না হয় আমরা সেই জন্য এবার পদক্ষেপটা নেব একটু আগের থেকে। আমাদের চেষ্টাটা থাকবে আরেকটু ভালো প্রস্তুতির, আরেকটু ভালো চেষ্টার। আমরা সেই জন্য এতটা আগের থেকে একটা পদক্ষেপ নিয়েছি। আজকে তোমরা স্যারের সেশন শুনবে এবং আমার মনে হয় যে এখান থেকে ছাত্রছাত্রীরা যতটা অভিজ্ঞতা জানতে পারবে, ছাত্রছাত্রীরা যতটা এক্সপিরিয়েন্স পাবে, ততটা হয়তো অন্য বিভিন্ন জায়গা, অন্য বিভিন্ন প্ল্যাটফর্মে হয়তো পাবে না। স্যার যেহেতু দীর্ঘদিন ধরে চাকরি সূত্রে এবং স্যারের বিভিন্ন জায়গায় চাকরি করার সূত্রে যে অভিজ্ঞতা স্যার অর্জন করেছেন, স্যার একটু আমাদের সঙ্গে সেটা শেয়ার করবেন। আমরা শুনবো এবং আমরা উপকৃত হব। ধন্যবাদ সকলকে। আমার জার্নি গল্প শুনে এবং আমার অভিজ্ঞতা তোমাদেরকে যদি কোনোভাবে সাহায্য করতে পারে, এই শিক্ষকতার যে একটা নোবেল পেশা, মহান পেশা, এখানে তোমরা পদার্পণ করার চেষ্টা করছো, সেখানে যদি আমি তোমাদেরকে কোনোভাবে উপকার করতে পারি, আমি নিজের থেকে আমি মন থেকে প্রচণ্ড আনন্দিত বোধ করব। সবার প্রথমে যে আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটার নাম দেওয়া হয়েছে টার্গেট সিটেট অ্যান্ড ডাব্লিউবি টেট 2024। শুরু করবার আগে আমি যেটা বলতে চাই, সিটেট এবং ডাব্লিউবি টেট এটা হচ্ছে তোমরা অনেকেই জানো, এবং তাও আমি আরেকবার বলছি, সিটেট এবং ডাব্লিউবি টেট, সেন্ট্রাল টেট এবং ওয়েস্ট বেঙ্গল টেট, এই দুটো হচ্ছে বেসিক সিঁড়ি, একদম প্রারম্ভিক সিঁড়ি, যেটাকে আমরা উত্তীর্ণ করলে পরবর্তীতে শিক্ষক হিসাবে নিজেদেরকে আমরা শিক্ষকতার মঞ্চে আমরা পদার্পণ করতে পারবো। প্রথমে আমি বলি, আমি 2019 সাল থেকে ঝাড়খণ্ড সরকারের স্কুলে কাজ করছি এবং আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলা। কোথায় স্যার? নদিয়াতে? নদিয়ার নবদ্বীপ। ও, আমার রানাঘাট। আচ্ছা, হ্যাঁ। এবং আমার জার্নি একটা স্মুথ ছিল না, জার্নিতে অনেক চড়াই উতরাই এসেছে এবং প্রত্যেকেই জানো পশ্চিমবঙ্গের চাকরি এখন অতটা সহজ নয়।
যে কোনো চাকরি সহজ নয়, এবং আমার যেহেতু লক্ষ্য ছিল শিক্ষকতা, আমি সেই কারণে বেছে নিয়েছিলাম যাই হোক না কেন আমাকে শিক্ষক হতে হবে। তার জন্য মোটামুটি ভারতবর্ষের অনেক অংশে আমি ঘুরে বেরিয়েছি, এবং সেই ঘুরে বেড়ানোর ফল হিসাবে আমি শুধুমাত্র ঝাড়খণ্ড নয়, মধ্যপ্রদেশের ব্যাপম, তার তার মাধ্যমে পরীক্ষা হয়েছিল, ব্যাপমের মাধ্যমে শিক্ষকতার পেশার জন্য যুক্ত হওয়ার জন্য টিজিটির পরীক্ষা হয়েছিল, সেখানেও আমি পাশ করি, এবং পরবর্তীকালে তোমার যেটাকে বলা হয় কেভিএস, কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থানের পরীক্ষা, সেখানেও আমি টিজিটিতে পরীক্ষায় পাশ করি। তো হ্যাঁ, আমি কেভিএস এর সিটেটে যে কেভিএস এর টিজিটিতে পাশ করি বটে, কিন্তু আমার ওখানে ইন্টারভিউটা আমি ক্র্যাক করতে পারিনি। যাই হোক, এই যে সমস্ত যে কিছু ব্যর্থতা, কিছু সাফল্য, এই সমস্ত যে গল্প, এই সমস্ত গল্প জীবনের চলার পথে থাকবেই। সে যে কোনো জিনিসই হোক না কেন, যে কোনো পথই হোক না কেন, এই সাফল্য ব্যর্থতা থাকবে, এবং এই সাফল্য ব্যর্থতার মাধ্যমেই তোমরা আস্তে আস্তে ধীরে 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 তোমরা আরো এগিয়ে যেতে পারবে। সিটেট এবং ডব্লিউবি টেট কেন? তোমরা জানো সিটেট হচ্ছে সেন্ট্রালের পরীক্ষা, কেন্দ্র সরকারের পরীক্ষা। এটা বছরে দুবার হয়। একটা হচ্ছে প্রারম্ভিক, যেটা ফার্স্ট পেপার, যেটা হয় পেপার 1, সেটা প্রথম থেকে মানে 1 থেকে ক্লাস 5 পর্যন্ত স্কুলে, যেটাকে পিআরটি বলা হয়, পিআরটির বাচ্চাদেরকে পিআরটি হিসাবে সেখানে তোমার নিযুক্তি হবে। এবং পেপার 2 যদি তুমি পাশ করো, সেখানে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত স্টুডেন্টদের পড়ানোর জন্য তুমি এলিজিবল হবে। এবং সিটেট পেপার 1-এ যদি তুমি অ্যাপিয়ার হতে চাও, তোমাকে অবশ্যই ডিএলএড পাশ করে থাকতে হবে, অথবা ডিএলএড-এ অ্যাডমিশন নিয়ে থাকতে হবে। এবং পেপার 2-তে তুমি যদি অ্যাপিয়ার হতে চাও, সেক্ষেত্রে বিএড পাশ করতে হবে, অথবা বিএডে অ্যাডমিশন নিয়ে রাখতে হবে। একই রকমভাবে ডব্লিউবি টেট, বর্তমানে ডব্লিউবি টেট আমার মনে হচ্ছে আপার প্রাইমারি যে পরীক্ষাটা হয়ে গিয়েছিল, যেটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, তারপর আর কোনো পরীক্ষা আপার প্রাইমারির হয়নি। কিন্তু প্রাথমিক যে টেট, সেটা প্রত্যেক বছরই ডিসেম্বর মাসে এখন আয়োজন করা হচ্ছে। সেটার জন্য ডিএলএড দরকার। আর আপার প্রাইমারি টেট ঠিক একই রকমভাবে সিটেটের যেমন পেপার 2 6 to 8-এর জন্য, এখানে কি দরকার? এখানে তোমার হচ্ছে বিএড দরকার। এটা হচ্ছে আমাদের বেসিক ধাপ। তো তুমি যদি বিএড পাশ করে থাকো, বা বিএডে ভর্তি হয়ে থাকো, অথবা ডিএলএড পাশ করে থাকো, ডিএলএডে ভর্তি হয়ে থাকো, তার মানেই তোমার একটা স্বপ্ন আছে, তুমি শিক্ষক হবে। এবং বর্তমানে বাংলার যা পরিস্থিতি, সেখানে শিক্ষকতা একটা বড় চ্যালেঞ্জিং জব হয়ে গিয়েছে, অন্তত বাংলার ক্ষেত্রে। তো আমাদের দৃষ্টিটাকে, আমার মনে হয়, অনেক বেশি ব্রড করতে হবে, দৃষ্টিভঙ্গিটাকে ব্রড করতে হবে। এবং আমরা যদি নিজেদেরকে একটা সীমাবদ্ধ গণ্ডির মধ্যে আটকে রেখে দিই, তাহলে হয়তো পরবর্তীকালে সাফল্য আসতেই পারে, কিন্তু তোমার যে স্ট্রাগলের যে পথটা তোমার অনেক বেশি কণ্টকপূর্ণ হয়ে যাবে, কাঁটাপূর্ণ হয়ে যাবে। সেই কাঁটার রাস্তায় চলা সবসময় খুব ইজি হয় না। তার জন্য আমার মনে হচ্ছে চারদিকে যা হচ্ছে, যা চলছে, যেমন বর্তমানে বিহারে বেশ কিছু ভালো ভ্যাকেন্সি আসছে, হ্যাঁ, যা চলছে তোমাকে সেখানে হাত দিতে হবে, সেখানে তোমার প্রচেষ্টা চালাতে হবে। এবং তুমি যদি টিজিটি এবং পিআরটি হতে চাও, সেক্ষেত্রে সিটেট একদম মাস্ট, ম্যান্ডেটরি বলা যেতে পারে। আর আজকে পর্যন্ত পিজিটি হবার জন্য সিটেট দরকার নেই, কিন্তু শোনা যাচ্ছে পরবর্তীকালেও নাকি 11-12, আমি বলে দিই, পিআরটি মানে হচ্ছে আপ টু ক্লাস 5, এবং তারপরের যে ধাপটা আছে 6 to 8 এবং 9-10, এই দুটোই কিন্তু টিজিটির মধ্যে আসছে, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, দুটোই ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের মধ্যে আসছে, এবং দুজনেরই কিন্তু গ্রেড পে সেম।
পিআরটির গ্রেড পে হচ্ছে 4200, সেখানে 4600 হচ্ছে গ্রেড পে হচ্ছে টিজিটির জন্য, আর পিজিটির গ্রেড পে হচ্ছে 4800। আজকে পর্যন্ত পিজিটির জন্য কোনো রকম সিটেট লাগে না বা কোনো রকম রাজ্যের টেট লাগে না, কিন্তু হয়তো এরকম শোনা যাচ্ছে পরবর্তীকালে এর জন্য একটা কম্পালসারি হয়ে যাবে, এরকম কোনো একটা এলিজিবিলিটি পেপার থাকবে, সেই পেপারটাকে তোমায় পাস করতে হবে। তাহলে সিটেট কেন দরকার? প্রথমত, তুমি যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলে, ভারতবর্ষের যে কোনো কোনার যদি তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে পিআরটি বা টিজিটি হিসাবে কাজ করতে চাও, শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে তোমার সিটেট পরীক্ষায় পাশ করতেই হবে। সিটেটে যদি তুমি আউট অফ 150 90 না পেতে পারো, তাহলে তোমাকে উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে না এবং তুমি পিআরটি এবং টিজিটির ফর্ম ফিল আপ করতে পারবে না। তাছাড়া সিটেটের আরেকটা মাহাত্ম্য আছে, সিটেট প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে যায় সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য, সেই সমস্ত অ্যাসপিরেন্টসদের জন্য যারা প্রাইভেট স্কুলেও কিন্তু কাজ করতে চান। কারণ অনেক ভালো ভালো প্রাইভেট সংস্থান আছে যারা ভালো স্যালারি প্রোভাইড করে আজকের দিনে। তো প্রাইভেট স্কুলে যদি তুমি পড়াতে চাও, প্রাইভেট স্কুল কিন্তু সিটেটকে মান্যতা দেয়। দেখবে তুমি যদি প্রাইভেট স্কুলের জন্য ফর্ম ফিল আপ করতে চাও, সেখানে তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি সিটেট পাস করেছো কি করোনি, এবং যারা সিটেট পাস করে তাদেরকে বেশি ইম্পর্টেন্স বেশি দেওয়া হয়। এবং যেমন বর্তমানে বিহারের পরীক্ষা হলো, বিহারের পরীক্ষাতে কি হলো, যারা বিহারের টেট পাস করেছে তাদের জন্য তারা বিহারের পরীক্ষাতে বসতে পেরেছে, এবং যারা সেন্ট্রাল টেট পাস করেছে তারাও কিন্তু সেই বিহারের পরীক্ষার জন্য বসতে পেরেছে। তার মানে অনেক স্টেট আছে, পশ্চিমবঙ্গটা দেয় না। পশ্চিমবঙ্গ কিন্তু সিটেট পাস করে থাকলে এবং যদি তুমি ডব্লিউবি টেট পাস না করো, পশ্চিমবঙ্গের পরীক্ষায় বসতে দিচ্ছে না। কিন্তু অনেক স্টেট আছে যারা সেন্ট্রালকে মান্যতা দিচ্ছে, সেন্ট্রাল টেটকে মান্যতা দিচ্ছে, এবং তুমি যদি সেন্ট্রাল টেট পাস করে থাকো, সেন্ট্রাল টেট কোয়ালিফাই করে থাকো, তাহলে তোমাকে সেই পার্টিকুলার স্টেটের পরীক্ষায় বসতে দিচ্ছে। তার জন্য সিটেট আজকের দিনে তুমি যদি পিআরটি এবং টিজিটি হতে চাও, সিটেট পাস করা অনিবার্য। উইদাউট সিটেট আজকে আমরা ভাবতেই পারি না টিজিটি বা পিআরটি হওয়া যেতে পারে। তাহলে ডব্লিউবি টেট, তাহলে এর মাহাত্ম্য কি? আমরা জানি প্রাথমিক যে মানে প্রাইমারি লেভেলের যে স্কুল আছে তার জন্য টেট প্রত্যেক বছর ডিসেম্বরে সরকার অ্যারেঞ্জ করছেন। তারপর আচ্ছা, একটা কথা মাঝখানে বলে রাখি, সিটেট পাস বা ডব্লিউবি টেট পাস মানে যে কোনো টেট পাস, এর মানে কিন্তু তুমি চাকরি পাচ্ছ না। ঠিক যেমন ব্যাংকিংয়ের ক্ষেত্রে তুমি আইবিপিএস পরীক্ষায় যদি পাস করে থাকো, আইবিপিএস কোয়ালিফাই করে থাকো, তুমি ব্যাংকে কিন্তু জব পাচ্ছ না। এটা জাস্ট একটা টাইপ অফ সার্টিফিকেট। এখানে তোমায় একটা রেজাল্ট দিয়ে দেওয়া হবে, তোমার মার্কশিট দিয়ে দেওয়া হবে, এবং তোমাকে এলিজিবল কিনা তুমি সেটা তোমাকে অ্যানাউন্স করে দেওয়া হবে, এবং সেই এলিজিবিলিটি পেপারটা নিয়ে তুমি আগামী যে প্রসেস আছে সেই প্রসেসের জন্য তুমি এগিয়ে যেতে পারবে। ডব্লিউবি টেট একই রকমভাবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলের যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোতে যদি তুমি শিক্ষক হতে চাও, তাহলে ডব্লিউবি টেট তোমার পাস করে থাকতে হবে। তাছাড়া পশ্চিমবঙ্গের অনেক প্রাইভেট স্কুল আছে যারা সিটেটের পাশাপাশি, সিটেট না থাকলেও ডব্লিউবি টেট তুমি যদি পাস করে থাকো, সেটাকে তারা মান্যতা দিচ্ছে। তো আমরা যেহেতু পশ্চিমবঙ্গে সবাই থাকি, পশ্চিমবঙ্গবাসী, সেই কারণে আমাদের জন্য ডব্লিউবি টেট একটা গুরুত্বপূর্ণ একটা স্টেপ, আগামীতে শিক্ষকতার পথে এগিয়ে যাওয়ার একটা অন্যতম ধাপ। কিন্তু আমি আবার সেই বলবো, আমাদের গণ্ডিটাকে ছোট রাখলে হবে না, আমাদের গণ্ডিটাকে একটু
আমাদের গণ্ডিটাকে একটু বাড়াতে হবে। কারণ আজকে শিক্ষকতা মানে আজ থেকে 10 বছর আগেও আমি দেখেছি, আমি 2014 সালে বিএড পাস করেছিলাম, এবং আমি তার আগে দেখেছিলাম, তখন তো বিএড ম্যান্ডেটরি ছিল না। আমি তার আগে দেখেছিলাম আমার দাদারা পাস করছে, গ্র্যাজুয়েশন পাস করছে এবং শিক্ষক হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরিব ঘরের ছেলেরা পাস করছে, মেরিট আছে, ট্যালেন্ট আছে, চাকরি পেয়ে যাচ্ছে। 2007 সাল, 8 সাল, 9 সাল, 10 সাল, তখন আমরাও ভেবেছিলাম না, তাহলে এরপর কি করব, মাস্টার্সটা করে নিই, মাস্টার্সটা করে আমি তাহলে স্কুলের শিক্ষকতা করব, এইভাবে স্বপ্ন দেখা। কিন্তু কি হলো, একটা সময় এলো 2012-র আশেপাশে, যখন বিএডটাকে বাধ্যতামূলক করে দেওয়া হলো সারা ভারতবর্ষ জুড়ে, প্রথমত। দ্বিতীয়ত, বাধ্যতামূলক তো হলো 2014-র পর থেকে এটাকে 1 বছরের জায়গায় 2 বছর করে দেওয়া হলো। এবং তারপরে কি করা হলো, তারপরে পরীক্ষা যে রেগুলার হওয়ার যে প্রসেসটা 10 বছরে একদম 10 বছর বা তার বেশি সময় ধরে একদম অনিয়মিত হয়ে গেল। আগে যেমন রেগুলার প্রত্যেক বছর পরীক্ষা হতো, সেরকম আর হলো না। তো আমাদের জন্য যারা শিক্ষক হতে চাই, আমরা সাবজেক্টটাকে পড়াশোনা করেছি, আমরা মাস্টার্স করেছি, আমরা গ্র্যাজুয়েশনের পর মাস্টার্স করেছি বা ফার্দার স্টাডি করেছি, তাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেল শিক্ষকতার লাইনে আসা। শিক্ষক হওয়ার যে স্বপ্ন, সেটাকে পূরণ করা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেল। তো আমাদেরকে চিন্তা করে নিতে হবে, যদি তুমি শিক্ষক হতে চাও, তোমার চৌহদ্দিটাকে বাড়াতে হবে এবং তোমাকে ভাবতে হবে যে শুধু বাংলার কথা, বাংলাতে তো পেলে খুব ভালো, শুধু বাংলার কথা না ভেবে চারদিকে যেখানে যেভাবে সুযোগ পাচ্ছ, সেই সুযোগগুলোকে তোমাকে কাজে লাগাতে হবে। আমি বলেছিলাম প্রথমেই, আজকে আমি আমার অভিজ্ঞতাও শেয়ার করব। আমি 2016 সালের থেকে পশ্চিমবঙ্গে যে পরীক্ষা হয়, তখন এসএলএসটি, প্রথমবার ফার্স্ট এসএলএসটি পরীক্ষা হয়। সেই পরীক্ষায় আমি অ্যাপিয়ার হবার পর চিন্তা করে নিই, তখন আমার কাছে আর কোনো কাজ নেই, চিন্তা করে নিই এবার ভারতবর্ষে যেখানে যা বেরোচ্ছে তাতে আমি অ্যাপিয়ার হব। এই সূত্রে আমার উত্তরপ্রদেশে দুবার যাওয়া, উত্তরপ্রদেশে এলটি গ্রেড বলে একটা পরীক্ষা হয় সরকারি স্কুলের জন্য, এলটি গ্রেড পরীক্ষা দেওয়া। তারপর হচ্ছে মধ্যপ্রদেশে দুবার পরীক্ষা দেওয়া, DSSB দিল্লি বোর্ডের দিল্লির যে মানে এরিয়া আছে, দিল্লির যে স্কুলগুলো আছে সরকারি স্কুল, সেইখানেও আমি পরীক্ষা দিয়েছি। এনভিএস, কেভিএস, ইএমআরএস সমস্ত পরীক্ষাতে আমি অ্যাপিয়ার করি, ঝাড়খণ্ডে অ্যাপিয়ার করি। এমনকি তোমরা শুনলে অবাক হবে, অরুণাচল প্রদেশেরও টিকিট কাটা ছিল। হয়তো ঝাড়খণ্ডে যদি আমি তখন না পেয়ে যেতাম, 2019-এ যদি আমি জয়েন না করে যেতাম, আমি সে আমার মনে আছে 2020 জানুয়ারি মাসে আমার অরুণাচলের টিকিট কাটা ছিল পরীক্ষা দিতে যাওয়ার জন্য, এবং হয়তো আমি অরুণাচলেও পরীক্ষা দিতে চলে যেতাম। যেখানে যেখানে যে এবার অনেক স্টেট আছে যারা তাদের ডোমিসাইল না থাকলে অ্যাপিয়ার করতে দেয় না। যেখানে যেখানে আমি সুযোগ পেয়েছি ওই মুহূর্তে, তখন আমি সেইখানে আমি চলে গিয়েছে, পরীক্ষার জন্য চেষ্টা করেছি, এবং ভগবানের কৃপায় প্রথমে ঝাড়খণ্ড পেয়ে যাই এবং জয়েন করে যাই। তারপর মধ্যপ্রদেশ যখন পাই, আর জয়েন করার দরকার হয় না, কারণ ঝাড়খণ্ডে আমি অলরেডি পেয়ে গিয়েছি। তারপর ভেবেছিলাম যদি আমি কেন্দ্রীয় বিদ্যালয়টা কোয়ালিফাই করে যাই, ফাইনালি যদি আমি কোয়ালিফাই করে যাই, আমি কেভিএসে চলে যাব, কারণ একটা সময় হবে আমি বাড়ির কাছাকাছি বা অ্যাটলিস্ট আমার ডিস্ট্রিক্টে পৌঁছাতে পারবো। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হয়ে ওঠেনি। আমি তোমার যে ইন্টারভিউ হয়, সেখানকার ইন্টারভিউটা বেশ একটা লেন্দি প্রসেসের মাধ্যমে হয়, প্রায় 30 মিনিট 40 মিনিটের ইন্টারভিউ হয়। সেই ইন্টারভিউ আমি সিলেক্টেড হই না। তো আমি শেষ অবধি ঝাড়খণ্ড সরকারেই থেকে যাই। তারপর ঝাড়খণ্ড সরকারের থাকার দরুন আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি এই 5 বছরে যা অভিজ্ঞতা অর্জন করেছি, এই যে পরীক্ষার প্রসেসটা দৈনন্দিনভাবে বদল হচ্ছে, এর পরিবর্তন হয়েই চলেছে।
2015 সালে বা 16 সালে সিটেট পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষা বা যে কোনো টেট পরীক্ষা যতটা সোজা ছিল আজকের দিনে কিন্তু ততটা সোজা নয়। আজকের দিনে ডিফিকাল্টি লেভেল বা হার্ডশিপ সেটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ করে গিয়েছে। আজকে যদি আমরা দেখি, আমি আমার 2015-16 সালের অভিজ্ঞতা থেকে বলছি, ওই সময় যারা যারা সিটেট পরীক্ষায় বসতো মোটামুটি 50% ছাত্র পাশ করে যেত। কারণ এমন কিছু যারা বিএড করে এসেছে, তারা যাদের বেসিক নলেজ আছে তারা পাশ করে যেত। মানে 150-তে আউট অফ 150-90 পাওয়া কোনো ব্যাপারই ছিল না। কিন্তু আজকের যুগে শেষ যে সিটেটটা হলো, দেখা যাচ্ছে একই সিলেবাস, সব কিছু এক আছে, কোনো বদল হয়নি, কিন্তু ডিফিকাল্টি লেভেলটা এত বেশি ইনক্রিজ করে গেছে, আমাদেরকে এত বেশি ভাবনা চিন্তা করতে হচ্ছে যে মাত্র 6% বাচ্চা, মাত্র 6% অ্যাসপিরেন্ট সেটা কোয়ালিফাই করতে পেরেছে। সেটা নিয়ে আমি আলোচনা করব। এর কারণটা কি? এই এত কম কোয়ালিফিকেশন এখন কেন হচ্ছে? একটা বড় সংখ্যক ছাত্র আছে যারা উইদাউট প্রিপারেশন পরীক্ষা দিতে চায়, এবং আমার মনে হয় এটা হচ্ছে 70% ছাত্র, অ্যাটলিস্ট 70% বা তার বেশি ছাত্র। যে কোনো পরীক্ষা হবে দেখবে তারা পরীক্ষাটা দেখতে যায়। এই আমরা এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছি এবং পরীক্ষাটা দেখতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, এটা কিন্তু আমার মনে হয় একদম অযৌক্তিক ব্যাপার এবং একদম বোকামির ব্যাপার। কারণ একটা পরীক্ষা দেবার জন্য তোমাকে মেন্টাল স্ট্রেস নিতে হয়, তোমাকে পয়সা খরচ করতে হয়, অনেক দূরে দূরে সিট থাকে। সিটের যেমন পশ্চিমবঙ্গে মাত্র দুটোই সেন্টার থাকে, আইদার কলকাতা না হয় শিলিগুড়ি। তাছাড়া কিন্তু সিটেটের আগে দুর্গাপুরে থাকতো, এখন দুর্গাপুরেও দেয় না। মানে মোটামুটি দূরে দূরেই যেতে হয়। যারা জেলার ছেলে তাদেরকে তো দূরে যেতেই হয়। তো এত খরচ হয়, এত ধকল হয়, এবং তারপর যদি আমরা ঘুরতে যাই পরীক্ষা দিতে, উইদাউট প্রিপারেশন যদি আমরা পরীক্ষা দিতে যাই, সেক্ষেত্রে পাশ করাটা আজকের দিনে সম্ভব নয়। হয়তো আজ থেকে 10 বছর আগে 2015 সালে হতে পারত। 2015 সালে তুমি পরীক্ষায় বসলে তোমার বেসিক তোমার নলেজ আছে, তুমি জানো, বিএড পড়ে এসছো, তুমি জানো কিভাবে কি অ্যাপ্রোচ করবে, পেডাগজি সম্বন্ধে তোমার ধারণা আছে, তুমি করে যেতে। পেঁয়াজের জানতে, কোহেলবাগ জানতে, একদম বেসিক কোশ্চেন আসতো, হয়ে যেত। কিন্তু আজকের যুগে আর সেরকম নেই। আজকের যুগে কোশ্চেনগুলো অনেক বেশি এক্সপেরিমেন্টাল, আজকের যুগের কোশ্চেনগুলো অনেক বেশি সায়েন্টিফিক বলতে পারি, সিচুয়েশন বেসড। আমাকে চোখ কান খুলে, আমাকে উইথ প্রিপারেশন নিয়ে আমাকে যেতে হবে, তাহলেই আমি পাশ করতে পারবো। এমনকি ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রেও আমি দেখছি রিসেন্ট ট্রেন্ড, যেটা আমি লক্ষ্য করছি, এরাও কিন্তু তার ডিফিকাল্টি লেভেল বাড়িয়ে দিয়েছে। এবং সবথেকে মজার বিষয়, ওয়েস্ট বেঙ্গল এখন পুরো সিটেটকে ফলো করছে। আগে ওয়েস্ট বেঙ্গলে স্ট্যাটিক জিকে থাকতো, প্রচুর স্ট্যাটিক জিকেতে ভরিয়ে দিত। আমি দেখেছি 2015, 16, 17, ইভেন 17-18 সালেও, যখন মানে 17তেই সম্ভবত শেষ হয়েছিল ওয়েস্ট বেঙ্গল টেট হয়েছিল, রিসেন্ট হবার আগে, রিসেন্ট পরপর দুবার হবার আগে, তখন অনেক স্ট্যাটিক জিকে থাকতো। মানে হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, এগুলো রিলেটেড জেনারেল নলেজ থাকতো, সেগুলো কিন্তু এখন আর থাকে না। এখন কি হচ্ছে, এখন অনেক বেশি সিচুয়েশন বেসড কোশ্চেন হচ্ছে, এক্সপেরিমেন্টাল কোশ্চেন হচ্ছে। আমাদের জন্য আমাদের চোখ কান খুলে পড়াশোনা করেই আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম কারণ কেন আমরা এত কম এখন সিটেট বা ডাব্লিউবি টেট পাস অ্যাসপিরেন্ট দেখছি। দ্বিতীয় কারণ হচ্ছে এই মুহূর্তে যে পারিপার্শ্বিক পরিস্থিতি, আমরা একটার উপর ভরসা করে থাকতে পারছি না। আমরা ভরসা করতে পারছি না যে না, পশ্চিমবঙ্গে একটা প্রাইমারি টেট হবে, আমি সেটা পাশ করে যাব এবং পাশ করলেই চাকরি পেয়ে যাব, এই ভরসাটায় আমরা থাকতে পারছি না। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে সেন্ট্রাল রিসেন্ট বেশ কিছু রিক্রুটমেন্ট দিয়েছে,
শেষ 2-3 বছরে কেন্দ্রীয় বিদ্যালয়ের পরীক্ষা হয়েছে, নবোদয়ের পরীক্ষা হয়েছে এনভিএস, এবং একলব্য স্কুলেরও পরীক্ষা হয়েছে। আদিবাসীদের জন্য যে একটা স্পেশাল কোটাতে যে আমাদের আদিবাসী ডিপার্টমেন্ট থেকে, যে ট্রাইবাল ডিপার্টমেন্ট থেকে যে কিছু স্কুল তৈরি করা হয়েছে, ইএমআরএস যাকে বলা হয়, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, এরাও পরীক্ষা নিয়েছে এবং প্রচুর ছেলে, আমার চেনা জানা প্রচুর ছেলে এখানে কিন্তু কোয়ালিফাই করেছে, যারা অনেক দিন ধরে লেগেছিল। এবং শুনতে পাচ্ছি ইএমআরএস এ প্রচুর ভ্যাকেন্সি আছে। ইএমআরএসকে আমি স্পেশালি জোর দিচ্ছি কারণ হচ্ছে এই রিক্রুটমেন্টটা হচ্ছে খুব নতুন এবং এর যে স্কুলগুলো মোটামুটি ফাঁকাই আছে। হয়তো প্রথমবার এত পরিমাণে ভ্যাকেন্সি এবার বেরিয়েছিল শেষবার যে পরীক্ষা হয়েছিল। তো তুমি যদি সিটেট পাস করে থাকো এবং তুমি যদি ইএমআরএস এ অ্যাপিয়ার করে থাকো, তাহলে তোমার একটা পথ খুলে গেল। শোনা যাচ্ছে লোকসভা ভোটের পরও আবার আরেকবার ইএমআরএস এর ভ্যাকেন্সি আসবে। গত 2023-এর বাজেট যেটা হয়েছিল, বাজেট সেশনে এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের জন্য প্রচুর টাকা বরাদ্দ করা হয়েছিল, প্রচুর মানে কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, আমার এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে নেই, এই ইএমআরএস স্কুলগুলোর জন্য। এই ইএমআরএস স্কুলগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের খুব সম্প্রতি আমাদেরকে অনেক ভ্যাকেন্সি দেবে এবং আমরা যদি তার মধ্যে সিটেটটি পাস করে রাখতে পারি তাহলে আমরা কিন্তু এখানে অ্যাপিয়ার করতে পারবো। তাছাড়া কেন্দ্রীয় বিদ্যালয় মোটামুটি প্রত্যেক 2 বছরের মধ্যেই স্বল্প সংখ্যক হয়তো যথেষ্ট প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী সেখানে নেওয়া হয় না একসাথে, কিন্তু একটা স্বল্প সংখ্যক ছাত্রছাত্রী প্রত্যেকবারই নেওয়া হয়। 2000, 3000, 4000 এরকম ভ্যাকেন্সি থাকে এনভিএস এবং কেভিএস এ। তো এগুলো আমাদের জন্য খুলে যাচ্ছে। পাশাপাশি কি হচ্ছে, পাশাপাশি আমরা বেসরকারি স্কুলগুলোর জন্য এলিজিবল হয়ে যাচ্ছি। তো আমাদের দ্বিতীয় যে কারণটি কেন আমরা এত কম পাস করছি সেটি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি চারদিকে দেখছি। আমরা কখনো টিচিংয়ের জন্য পড়াশোনা করছি, কখনো ব্যাংকিংয়ের জন্য পড়াশোনা করছি, কখনো সিজিএলের জন্য পড়াশোনা করছি, মানে আমরা এক নৌকায় পা দিয়ে নেই, আমরা একের বেশি নৌকায় এই মুহূর্তে পা দেওয়ার একটা আমাদের প্রবণতা চলে এসেছে। তো ফলত কি হচ্ছে, এবং স্বাভাবিক, একে আমি খারাপ কিছু বলছি না, আমাদের চাকরি চাই। যখন কারো দেয়ালে পিঠ থেকে যায় তখন তার মনে হয় কোনোভাবে আমি একটা সরকারি চাকরি জুটিয়ে নিই, তাহলে আমার জীবনটা যেন একটা স্বর্গ হয়ে যাবে। তখন মনে হয় যেন সরকারি চাকরি মানে একটা ভগবানের দ্বার, ভগবানের স্বর্গের দ্বারটা খুলে গেল, সরকারি চাকরি পেয়ে গেলাম এবং সেই আমরা স্বর্গের রাস্তায় ঢুকে গেলাম। সেটা সত্যি না মিথ্যা চাকরি পাওয়ার পর সেটা বুঝবে। যাই হোক, খুব কম মানুষই সরকারি চাকরি পান বা পেয়ে থাকেন। তার জন্য সরকারি চাকরি পাওয়ার জন্য এলিজিবিলিটি আমাদের দরকার। তার জন্যই হচ্ছে আমাদেরকে, আমার যেটা কথা, প্রচণ্ডভাবে ভালো করে লেবার দিয়ে প্রশিক্ষণ নিয়েই কিন্তু আমাদের রণক্ষেত্রে নামতে হবে। তাহলে দুটো পয়েন্ট আমি আলোচনা করলাম কেন আমরা আজকের দিনে সিটেট বা ডাব্লিউবিটেট কম কোয়ালিফাই করছি। এক হচ্ছে আমাদের পাজলড মানসিকতা, আমরা সব দিকে সমস্ত চাকরির কথা চিন্তা করে যাচ্ছি, যে চাকরি আমাদের যে ভ্যাকেন্সি আসছে সেই ভ্যাকেন্সিতেই আমরা ফিল আপ করছি এবং তার জন্য আমরা কোনো একটাতে ফোকাসড হয়ে থাকতে পারছি না। আর দুই, যেটা আমি প্রথমেই বললাম, আমরা এখন অনেকেই আছি অনলি পরীক্ষা দিতে যখন যাচ্ছি দেখতে যাই কেমন পরীক্ষার কোশ্চেনটা কেমন হয়, প্যাটার্নটা কেমন হয়, এবং আমার মনে হয় এই রকম ছাত্রছাত্রীর সংখ্যা সব থেকে বেশি যারা পড়াশোনা করে না, ফর্ম ফিল আপ করে এবং অনলি পরীক্ষাটা দেখে চলে আসে। এবার সিলেবাসটা নিয়ে আলোচনা করি।
সিলেবাস যেটা আছে সিটেট এবং ডব্লিউবি টেট, সেটা দুই ক্ষেত্রেই কিন্তু বর্তমানে একই সিলেবাস ফলো করা হচ্ছে। সিটেটের হ্যালো, হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি স্যার, আমাদের কিন্তু এই লাস্ট যে টেটটা হলো 2023-এ, সেখানে কিন্তু প্রশ্ন প্যাটার্নটা কিন্তু সিটের মতো ছিল না। আচ্ছা মানে 22টা কিন্তু পুরো একদম সিটেড ছিল, আচ্ছা, কিন্তু 23-এ কিন্তু পুরো সিটেড ছিল না, কারণ আমাদের পেডাগোগি পোর্শন আসেইনি বলতে গেলে। পেডাগজির কোনো কোশ্চেনই আসেনি। আসেনি, কারণ আমি হচ্ছে 22-এ টেট পাস করেছিলাম, আচ্ছা বিএড ছিল তখন। এবার আচ্ছা, বিএড তো বাদ দিয়ে দিয়েছে, হ্যাঁ তারপর বিএডটা বাদ তারপরে দিয়ে আমি দেওয়া আবার হয়। 23-25-এ ডিএলএড ভর্তি হয়েছি। আচ্ছা তো এই 23-এ দিয়েছি, কিন্তু মনে হয় হবে না, পাস করতে পারবো না, কারণ ওই যেভাবে পড়ে গেছিলাম ওই আগের ইয়ারের মতন করে, পেডাগোগি ছিলই না তাহলে এখানে সেখানে কিসে প্রচুর। ফোকাস করা হয়? এই যখন মানে এই রিসেন্ট যে টেটটা হলো সেখানে কি মানে কিসের উপর ফোকাস করা হলো পেডাগজি ছেড়ে? পেডাগোগি ছেড়ে আসল কথা হচ্ছে ইভিএস কোথা থেকে দিয়েছে এটা বুঝতেই পারলাম না, প্রথম কথা। কারণ হুম হচ্ছে 8 পর্যন্ত যে বইগুলো, হুম সরকারি বইগুলো, হুম ওই বইগুলোও পড়েছিলাম, ওখান থেকেও দেয়নি। হুম আবার হচ্ছে চাইল্ড সাইকোলজি, হুম ওই বড় বড় প্রশ্ন দিয়েছে, ওই বেশ। ম্যাচিং দিয়েছে, ওই মন্তব্য যুক্তি দিয়েছে, এই টাইপের দিয়েছে। ঠিক আছে। বাংলার ক্ষেত্রে কি করেছে, বাংলার ক্ষেত্রে পেডাগোগি দেয়নি, পেডাগোগি খুব সামান্য দিয়েছে, 5-6টা দিয়েছে, এবং ওই 9-10 লেভেলের ব্যাকরণ পর্যন্ত দিয়েছে, গ্রামারের উপর ফোকাসটা করেছে। ফোকাস করেছে। আর আর ইংরেজির ইংলিশে, ক্ষেত্রে? ইংলিশ সব দিয়েছে, মানে ইংলিশে গ্রামার থেকে শুরু করে সব দিয়ে দিয়েছে। আচ্ছা মানে পেডাগোগি খুব হাতে গোনা, হয়তো ইংলিশে 5 থেকে 6টা, আচ্ছা, প্রত্যেকটা এরকম করেছে। ম্যাথের ক্ষেত্রেও ম্যাথ দিয়েছে, মানে সবই করেছে। মানে ওই 2022-এ যেরকম ভাবে পেডাগোগি পড়লেই মোটামুটি পাস করে যাওয়ার মতো, ওই পোর্শন করেনি। হুম, বোঝা যাচ্ছে। মানে আমরা প্রেডিক্ট করতে পারছি না পশ্চিমবঙ্গ সরকার কেমন প্রশ্ন করছে, আমরা একদম প্রেডিক্টই করতে পারছি না। আগে কি হতো, আগে একটা মানে প্রেডিকশন করা যেত, হ্যাঁ 10 ইয়ার্সের আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার সলভ করে চলে যাই, আমরা চাকরি মোটামুটি পেয়ে যাব। সেটা এখন করে উঠতে পারছি না। মানে আমাদের সব কিছুই মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে। না আমাকে স্ট্যাটিক জিনিসগুলোও আমায় পড়াশোনা করতে হবে, পেডাগজিও করতে হবে, কারণ 2022-এই বলছো পেডাগজির উপর জোর দেওয়া হয়েছিল। হ্যাঁ, আবার 2022-এ তো পেডাগোগি বেশি দিয়েছিল, আচ্ছা প্রশ্ন সোজাও হয়েছিল। আচ্ছা 2023-এ প্রশ্নটা স্যার একবার আপনি দেখবেন, মানে ওই টাইমের মধ্যে সম্ভবই না, মানে টাইমটাও সেই বড় ফ্যাক্টর। হুম, মানে মানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে, আর মানে সবই পড়তে হবে। একদম সব পড়তে মানে হবে। হ্যাঁ, আপনি একটু ইভিএস টাও দেখবেন, মানে প্রশ্নগুলো কোথা থেকে দিয়েছে সেটা তো বুঝতে পারছি না, পড়বো কি করে। ইভিএস নিয়ে রিসেন্ট মানে সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় শুধু ডব্লিউবি টেট না, সিটেটের ক্ষেত্রেও বেশ কমপ্লেইন শোনা যাচ্ছে ফার্স্ট পেপারের ক্ষেত্রে, যে ইভিএস কোথা থেকে কোশ্চেন আসে বোঝা যায় না, কিভাবে কোশ্চেন মানে ইভিএস এখন যেন একটা মানে কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গিয়েছে হ্যাঁ, টাইপ অফ। এটা একটা সমস্যাদায়ক ব্যাপার হয়ে গিয়েছে। তার মানে আমাদেরকে এমনভাবে ইভিএসটাকে তৈরি করতে হবে, সব কিছু যেন আমরা এখন আমাদের আশেপাশে যা যা ঘটছে এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ সংক্রান্ত যা যা জিনিস হচ্ছে সেগুলোকে আমাদের চোখ কান খুলে কাজ করতে হবে। এটা একটা বড় ফ্যাক্টর। যাই দু হোক। হাজার হুম সতেরো 2017, 22, 14, মানে প্রত্যেকটা প্রশ্নই প্রায় আলাদা, মানে 14 আর 17 মিল আছে, হুম 22টা তো পুরো আলাদা। হুম 22টা পুরো সিটেটের, মানে সিটেটকে ফলো করে তখন। একদম পুরো সিটের। আর হুম ওভাবেই 23-এ পড়ে গেছিলাম, কিন্তু হুম আমার মনে হচ্ছিল যে কোথাও কঠিন হবে, দেখলাম যে না, 22-এর মতো প্রশ্নই হয়নি, আচ্ছা পুরো আলাদা। আচ্ছা, বোঝা যাচ্ছে। হুম, যেটা আমরা আলোচনা করছিলাম, তো আমাদের যে সিলেবাসটা আছে সেখানে সিটেটের ফার্স্ট পেপার, সিটেট বা ডাব্লিউবি টেটের ফার্স্ট পেপার সেটা 150 নম্বরের হয়, এবং সিটেট এবং আপার প্রাইমারি যেটা আমরা ক্লাস 6 to 8-এর জন্য আমরা দেখছি সেটাও 150 নম্বরের হয়, কিন্তু সাবজেক্টগুলো চেঞ্জ হয়ে যায়। পেপার 1-এ মানে 1 to 5-এর যে সেকশনটা আছে সেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থাকে, তারপর ল্যাঙ্গুয়েজ 1 থাকে, সেটা কম্পালসারি পেপার, ল্যাঙ্গুয়েজ 2 থাকে, ম্যাথামেটিক্স থাকে, এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকে, এবং প্রত্যেকটা 30 নম্বর করে ক্যারি করে। এভাবে 5টা বিষয় 150 নম্বর টোটাল ক্যারি করে। এবার দেখো
ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 প্রচণ্ড পাজলিং হয়ে ওঠে। আমি সবসময় বলি যেটা তোমার মাদার টাং সেটা তুমি ল্যাঙ্গুয়েজ 1-এ নাও, এটা তোমার জন্য ইজি হয়ে যাবে। এবং ল্যাঙ্গুয়েজ 2-তে আইদার ইংলিশ নাও, হিন্দি নাও, ল্যাঙ্গুয়েজ 2-তে তুমি যেটাই তুমি কমফোর্টেবল, এক্সেপ্ট মাদার টাং, যেটাই তুমি কমফোর্টেবল সেটা নাও। কারণ ল্যাঙ্গুয়েজ 1টা ডিফিকাল্ট কোশ্চেন হয়, ল্যাঙ্গুয়েজ 2টা কম্পারেটিভলি ইজি হয়। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির জন্য তো মানে পুরো বিএডের যে সিলেবাস সেটাই আমাদের প্রয়োজন, এবং পাশাপাশি আমাদের সিচুয়েশনাল বেসড কোশ্চেন, আমরা সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করতে পারবো এগুলো আমাদেরকে দেখে উঠতে হবে। ম্যাথামেটিক্স, এ তো আমার মতো যারা লিটারেচারের ছাত্র তাদের জন্য ম্যাথামেটিক্স একটা চিন্তার বিষয়। হ্যাঁ, তো এইটাও একটা প্র্যাকটিসের জায়গা। এনভায়রনমেন্টাল স্টাডিজ, যার কোনো সিলেবাস নেই, এবং আমার মনে হয় এই 5টা পার্টির সব থেকে কঠিন জিনিস হচ্ছে এই এনভায়রনমেন্টাল স্টাডিজ। যারা এনভায়রনমেন্টাল স্টাডিজটাকে চোখ কান খুলে সাম্প্রতিক যে ঘটনাবলী হচ্ছে যার সঙ্গে এনভায়রনমেন্টাল স্টাডিজের রিলেশন আছে সেগুলোকে যদি আমরা দেখি, তাহলে হয়তো অনেক ক্ষেত্রেই আমরা জিনিসটাকে বুঝে উঠতে পারবো বা অ্যাটেম্প্ট করতে পারবো। কিন্তু হ্যাঁ, যেটা আমাদের সাথী একজন বলল, আমরা কোশ্চেনকে প্রেডিক্টই করে উঠতে পারছি না, অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। সিটেটকে তো প্রেডিক্ট করা যাচ্ছে, কারণ মোটামুটি একই প্যাটার্নে কোশ্চেন হয়। এবং সিটেটের জন্য আমি সবসময় নিজে বলি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যেটা আছে, যত কোশ্চেন পেপার আছে যত পারবে সলভ করো। যে কোনো চাকরি পরীক্ষারই সব থেকে বড় কি হচ্ছে তুমি তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করো, এবং তার মতো করে তৈরি, সেটাকে ফলো করে তৈরি যে কি বলবো বিভিন্ন মক টেস্টগুলো আছে, সেই মক টেস্টগুলোকে তুমি মানে সেখানে তুমি পরীক্ষা দিতে থাকো। এটা খুব জরুরি। পড়াশোনার পাশাপাশি তোমার যে অ্যাপটিটিউড কোয়ালিটি সেটাকে যদি তুমি বাড়াতে চাও, তোমাকে মক টেস্ট দিতেই হবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি প্রচুর মক টেস্ট দেওয়ার চেষ্টা করেছি। যখন আমি চাকরি পরীক্ষার জন্য ভাবতাম, আমি প্রচুর মক টেস্ট দেওয়ার চেষ্টা করেছি, এবং সেগুলো আমাকে পরবর্তীকালে লাভবান করে প্রচণ্ডভাবে। এবার পেপার 2 এর কথায় আসা যাক। পেপার 2টা আমার মনে হয় কম্পারেটিভলি ইজি, কারণ এখানে না যেমনভাবে প্রথম 3টে পেপার তো সমান আছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, তারপর যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স আছে, এবং যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড বা যাই হোক না কেন, যে ব্যাকগ্রাউন্ড থেকেই হোক না কেন, তাদের জন্য সোশ্যাল সায়েন্সের যে যেখানে কমফোর্টেবল। এরকম কোনো ম্যান্ডেটরি নেই তুমি সায়েন্স বলে তুমি সোশ্যাল স্টাডি নিয়ে পরীক্ষা দিতে পারবে না, বা তুমি সোশ্যাল স্টাডিজ মানে তুমি সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো বা লিটারেচার নিয়ে পড়াশোনা করেছো, তুমি কমফোর্টেবল ম্যাথ এবং সায়েন্সে, তুমি সেটা নিয়েও পরীক্ষা দিতে পারো। তোমার কমফোর্ট জোনের ওপর এখানে তুমি পরীক্ষা দিচ্ছ, এবং তার উপর 60 নাম্বার আছে। এখানে 4টে তালে পেপার থাকছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ওপর 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 1-এর জন্য 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 2-এর জন্য 30 নাম্বার, এবং স্পেসিফিক যে তোমার যে কি বলবো যে তোমার যে জনরাটা আছে সেই জনরাটার উপর 60 নাম্বার আছে। এইভাবে 150 নাম্বার কভার করা হচ্ছে। তো আমরা কিন্তু এখানে যারা বিএড আছে, যারা বিএড করে নিয়েছে, তারা কিন্তু এই পেপার 2কে ভালো করে যদি একটু ফোকাস করে খুব ইজিলি এখানে পাশ করে যেতে পারে। এবং তুমি যদি পেপার 2তে পাশ করে যেতে পারো, তুমি কিন্তু টিজিটি দেওয়ার জন্য এলিজিবল হয়ে যাবে। পেপার 2 পাস না করলে কিন্তু তুমি টিজিটি দেওয়ার জন্য এলিজিবল নও। এবং টিজিটি যখন তুমি দিতে যাবে তখন তো তোমার নিজের সাবজেক্টের উপর পরীক্ষা হবে, এবং সাবজেক্টের পারদর্শিতা আমার মনে হয় মোটামুটি প্রত্যেকেরই আছে। নিজের সাবজেক্টকে যারা ভালোবাসে, সাবজেক্টকে ভালোবেসে যারা পড়াশোনা করেছে, তারা সাবজেক্টের অ্যান্সার করতে পারবে। আর যে হার্ডশিপ আছে, যে ডিফিকাল্টি লেভেল আছে, সেগুলোকে কভার করার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, আরও ডেপথ স্টাডি, মক টেস্ট, এগুলো যথেষ্ট। তো পেপার 2কে আমরা পাখির চোখ করব যারা বিএড পাস করে নিয়েছি, এবং যারা ডিএলএড পাস করেছি। ডিএলএড এর ক্ষেত্রে একটি কিন্তু
ভালো ব্যাপার আছে, অ্যাটলিস্ট আমার মনে হয় বিএড এর থেকে ডিএলএড এর অ্যাটলিস্ট কম্পিটিশনটা কম্পারেটিভলি হালকা হলেও কম, এবং পিআরটি সিট যেটা থাকে সেটা কিন্তু সবসময় টিজিটি বা পিজিটির থেকে একটু বেশি থাকে, খানিক হলেও বেশি থাকে। তো এইটাকে আমার ব্যক্তিগতভাবে পেপার ওয়ানের থেকে পেপার 2কে বেশি ইজি লাগে। তো পেপার 1 যারা কোয়ালিফাই করে নিতে পারবে তারা পিআরটির জন্য এলিজিবল হয়ে যাবে এবং পিআরটি পরীক্ষায় বসতে পারবে। এবং পিআরটি হবার জন্য যেটা সেন্ট্রালের পরীক্ষাগুলো যেটা হয় কেভিএস, এনভিএস, ইএমআরএস বা রাজ্যেরও যে পরীক্ষাগুলো হয়, তারা কিন্তু কি করে, তারা মোটামুটি বেসিক লেভেলের এনসিআরটি যে বইগুলো আছে আপ টু 12, হ্যাঁ, এইগুলোকেই ফলো করে, এর ওপরই কোশ্চেন আসে। তো এগুলো তোমার কমফোর্ট জোন হয়ে যাবে। যখন তুমি প্রারম্ভিক যে সিঁড়ি সেখানে তুমি উঠে যাবে, তখন দেখবে ইজিলি আরো উপরে উঠতে পারছো। এবার আসি, তোমার হবার ইচ্ছা পিজিটি, পোস্ট গ্রাজুয়েট টিচার, এবং তুমি পিজিটি পরীক্ষায় কোয়ালিফাই করোনি, তুমি পিআরটি হয়ে গিয়েছো, তোমার কিন্তু এখানেও স্কোপ আছে। তোমার বিএড আছে ডিএলএড এর পাশাপাশি, এরকম ক্ষেত্রে তুমি ডিপার্টমেন্টাল পরীক্ষা দিতে পারবে। এরকম ক্ষেত্রে তুমি কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয়, এরা কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু বারবার বের করে, যেমন রিসেন্ট কেন্দ্রীয় বিদ্যালয় বেরিয়েছে, 5-7 দিনই হলো বেরিয়েছে, ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে প্রমোশন হবে। যারা অলরেডি পিআরটি তারা পিজিটি পদের জন্য তাদের প্রমোশন হবে, যারা অলরেডি টিজিটি তারা পিজিটি হিসাবে প্রমোট হবে। তো অ্যাটলিস্ট আমরা যদি জায়গাটাকে তৈরি করে নিতে পারি, আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো, বেসিকটাকে ক্লিয়ার করো, প্রচণ্ড পরিশ্রম করো, এবং ভালো করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার্স এবং মডেল কোশ্চেন পেপার্স যেগুলো আছে, বিভিন্ন মক টেস্ট আছে, সেগুলো বারবার করে দাও, প্র্যাকটিস করো, অনেক বেশি ইজি হয়ে যাবে সিটেট এবং ডাব্লিউবি টেট বা যে কোনো স্টেট লেভেলের টেট। যেমন ডব্লিউবি টেটকে প্রেডিক্ট করা যাচ্ছে না, এটাও ঠিক কথা যে ডব্লিউবি টেটকে আমরা এই হিসেবে প্রেডিক্ট করে নিলাম, আমাদের 3 রকম অ্যাটলিস্ট কোশ্চেন ভ্যারাইটি বেরিয়ে এলো। প্রথমে আগে যে কোশ্চেন প্যাটার্ন হতো তার একটা ভ্যারাইটি, তারপর 2022-এ যেটা হলো সিটেটকে ফলো করলো তার একটা ভ্যারাইটি, এবং 23-এ যেটা হলো সেটার একটা ভ্যারাইটি। তো 3 রকম ভ্যারাইটি আমরা পেয়ে গিয়েছি, এবং 3 রকম ভ্যারাইটিকে যদি ফলো করে আমরা যদি প্রচেষ্টা চালাই, আমরা যদি প্রয়াস দিয়ে যাই, আমাদের জন্য কিন্তু ডব্লিউবি টেটও খুব বেশি কঠিন হবে না। এবং দেখো, বুদ্ধি তো সবসময়ই খাটাতে হবে। আর আমি একটা জিনিস মনে করি, লাক ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। তুমি যদি প্রচেষ্টা করে যাও, একদিন না একদিন আসবে, সেই দিনটা তোমারই হবে, আসবেই আসবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এমন একদিন আসবে, সেই দিনটাই তোমার, ওই পরীক্ষাটা তোমার জন্যই এমন কিছু হবে, তুমি কোশ্চেনটার অ্যান্সার জানো না, হয়তো তুমি এমন জায়গায় গোল করলে, বা সিবিটি পরীক্ষাতে এমন জায়গায় তুমি ক্লিক করলে, এমন কোশ্চেনে আন্দাজেই হোক, গেজ ওয়াকেই হোক, যেভাবেই হোক, সেদিন তোমার 2-4টে কোশ্চেন এক্সট্রা ঠিক হয়ে যাবে। এটা হয় যেখানে নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? তাহলে লাভ কোনটাতে হবে, ডাব্লিউবি টেটে না সিটেটে? যারা পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গের গণ্ডিতেই যারা ভাবতে চাও, তাদের জন্য অবশ্যই ডব্লিউবি টেট। দেখো, লাভ দুটোতেই আছে, কোনোটাতেই লাভ নেই, কম লাভ বেশি লাভ এরকম হয় না। সরকারি চাকরি, সেটা যেখানেই হোক না কেন। আর সিবিএসসিতে কি সুবিধা হচ্ছে, যে সেন্ট্রাল টেট যে সিবিএসসি অ্যারেঞ্জ করে, যে সেন্ট্রাল টেট, সেখানে কি সুবিধা হচ্ছে, সেখানে হচ্ছে তোমার সামগ্রিকভাবে তুমি অনেক কিছুর জন্য এলিজিবল হয়ে যাচ্ছ। যেই তুমি সিটেটটা পাস করে নিচ্ছ, ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার, যে কোনো একটা পেপার তুমি পাস করে নিচ্ছ, সাথে সাথে তুমি পিআরটির জন্য এলিজিবল হয়ে গেলে থ্রু আউট ইন্ডিয়া, এবং কিছু স্টেটেও, ইন্ডিয়ার বেশ কিছু স্টেটেও তুমি এলিজিবল হয়ে গেলে। তো সিট, এবং পাশাপাশি প্রাইভেট যে স্কুলগুলো যে আছে, তার জন্যও তুমি এলিজিবল হয়ে গেলে। ফলে তো কি হচ্ছে,
এর স্কোপটা বেশি, সিটেটের স্কোপটা বেশি। আর সিটেট বছরে দুবার হয়, প্রত্যেক 6 মাসে সিটেট হয়। জানুয়ারি মাসে হয় এবং সম্ভবত জুলাই মাসে হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জুন মাসে হয় প্রত্যেক বছর। যেমন নেট পরীক্ষা বছরে 2 বছর হয়, বছরে 2বার হয়, ঠিক একই রকমভাবে তোমার সিটেটও বছরে 2বার করে হয়। এবং এর ভ্যালিডিটি একটা সময় 7 বছর ছিল। আজ থেকে 10 বছর আগেও 2015 সালে 14 সালে যারা সিটেট পাস করেছে তাদের সার্টিফিকেটে লেখা থাকতো 7 বছরের জন্য এই সিটেট সার্টিফিকেটটা ভ্যালিড। আজকে এটা লাইফ টাইম করে দেওয়া হয়েছে, আজকের ভ্যালিডিটিটা লাইফ টাইম করে দেওয়া হয়েছে। এমনকি ওয়েস্ট বেঙ্গল টেটের যে ভ্যালিডিটি সেটাও লাইফ টাইম। তো একবার যদি তুমি পাস করে যাও সিটেট বা ডাব্লিউবি টেট, তুমি আবার যদি তুমি নেক্সট টাইম অ্যাপিয়ার হও, তার মানে তুমি স্কোরটাকে বাড়াবার জন্য তুমি অ্যাপিয়ার হচ্ছ, স্কোরটাকে আরেকটু ইমপ্রুভ করবার জন্য অ্যাপিয়ার হচ্ছ, কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার জন্য এলিজেবল। এবং তোমাদের বলে রাখি, তুমি যদি সিটেট কোয়ালিফাই করে থাকো তোমাকে, এবং তারপর যদি তুমি টিজিটি অ্যাপ্লাই করো এবং সেটাও কোয়ালিফাই করে থাকো, তুমি কিন্তু যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, তোমাকে তোমার নাম্বার 90 আছে না 110 আছে না 120 আছে সেটা কখনো দেখবে না, শুধু দেখবে তুমি সিটেট এলিজিবল কিনা। তো এলিজিবল হওয়াটাই ম্যাটার। এলিজিবল হলে তুমি লাইফ টাইমের জন্য, যতদিন তোমার লাইফ টাইম মানে কি লাইফ টাইম জীবন যতদিন বেঁচে থাকবে তা তো নয়, যতদিন পর্যন্ত তুমি তোমার বয়স থাকবে যে কোনো চাকরি পরীক্ষাতে অ্যাপিয়ার করবার জন্য, টিজিটি পরীক্ষাতে অ্যাপিয়ার করবার জন্য বা পিআরটি পরীক্ষাতে অ্যাপিয়ার করার জন্য, ততক্ষণ তুমি পরীক্ষা দিয়ে যেতে পারবে। আর রিসেন্ট ট্রেন্ড নিয়ে তো কথাই হলো। রিসেন্ট ট্রেন্ড যেটা দেখছি আমরা, ডিফিকাল্টি লেভেল বেড়ে গিয়েছে, এবং এটা শুধু টেটের ক্ষেত্রে নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ডিফিকাল্টি লেভেল বেড়ে যাচ্ছে। তার সব থেকে বড় কারণ, এখন এলিজিবল ক্যান্ডিডেটস অনেক বেশি। এখন চাকরি পরীক্ষা মানে সিলেকশন টেস্ট নয়, চাকরি পরীক্ষা মানে চাকরিতে সিলেক্ট করবার টেস্ট নয়, চাকরি পরীক্ষা মানে এলিমিনেশন টেস্ট, কজনকে ছাঁটাই করব। রিসেন্ট মাদ্রাসা পরীক্ষা হলো পশ্চিমবঙ্গে, সেখানেও আমরা দেখলাম, আমি আমার ইংরাজি বিষয়ে বলছি, আমি শুনলাম 11-12 লেভেলে প্রচুর ভুল কোশ্চেন দেওয়া হয়েছে। ভুল কোশ্চেন মানে আউট অফ সিলেবাস কোশ্চেন। কেন? তাহলে যারা কোশ্চেন করছে তারা কি ইচ্ছাকৃতভাবে ভুল করছে? আমার তো মনে হয় না এত বড় বড় প্রফেসররা কোশ্চেন করছেন ইচ্ছাকৃতভাবে ভুল কোশ্চেন মডারেট করবেন না। মানে আমাদেরকে পাজেল্ড করবার জন্য হয়তো এরকমভাবে কোশ্চেন করা হয়। রিসেন্ট ফুড এসআই 2-4 দিন আগেই তো আমরা দেখলাম কি হলো। এগুলো কেন হচ্ছে? তার মানে আমাদেরকে বাদ দেওয়ার প্রসেস এগুলো। তো আমাদেরকে এই বাদ দেওয়ার প্রসেসের মধ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে নিজেদেরকে এলিজিবল করে নিজেদেরকে এটাকে ক্র্যাক করে বেরিয়ে আসতে হবে। রিসেন্ট ট্রেন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রচণ্ড ডিফিকাল্ট, এবং তার জন্য আমি বারবার যেটা বলছি, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট করে যেতে হবে। আজকের দিন তোমার হবে না, আজকে তুমি 0 রানে আউট হতে পারো, কালকে তুমি কিন্তু সেঞ্চুরি করবে। হ্যাঁ, যে মাঠে খেলে সেই 0 রানে আউট হতে পারে, যে মাঠে খেলে সেই সেঞ্চুরি করতে পারে। তুমি যদি মাঠেই না নামো, তুমি যদি খেলাই না করো, তাহলে কি করে তুমি সেঞ্চুরি করবে একদিন? বিরাট কোহলি আজকে 0 রানেও আউট হতে পারে, পরের দিন সেঞ্চুরি করতে পারে, কিন্তু তোমাকে খেলতে হবে, তোমাকে হাল ছাড়লে হবে না। এটা হচ্ছে একটা বড় একটা ব্যাপার। এবং ইজিলি কিভাবে তুমি সিটেট বা ডাব্লিউবি টেট কোয়ালিফাই করবে, কোনো ইজি বা শর্টকাট মেথড কোনো কিছুতেই নেই, কিন্তু তারপরেও তোমাকে জিনিসটাকে ইজি করে নিতে হবে। একটা বাচ্চা যখন প্রথম নামতা মুখস্থ করা শিখেছিল, 2 দুগুণে 4 হয়, কিভাবে 2 দুগুণে 4 হয়ও জানতো না। পরবর্তীকালে ধীরে ধীরে যখন বড় হলো তখন ও নিজেই বুঝতে পারলো, আচ্ছা 2 দুগুণে 4 এইভাবে হচ্ছে, 2 এবং 2 থাকছে, যোগ করে 4 হচ্ছে, তাই 2 দুগুণে 4 হচ্ছে। তো
ডিফিকাল্টি লেভেলটা মানে তোমাকে অনুভব করতে হবে, তোমাকে নিজের মাথায় অ্যানালিসিস করতে হবে। দেখো, তুমি একা পরিশ্রম করবে এরকম নয়, তোমার সাথে সাথে আরো লক্ষ লক্ষ ছেলে, হাজার হাজার ছেলে পরিশ্রম করবে। তাদের মধ্যে তুমি এলিজিবল হবে, অনেকে এলিজিবল হবে না, বা অনেকে এলিজিবল হবে, তুমি এলিজিবল হবে না। কিছু তো আলাদা তোমাদের মধ্যে ডিফারেন্স থাকবেই। এই ডিফারেন্সটাকেই তোমাকে শর্ট আউট করতে হবে। কেন ও এলিজিবল হলো, আমি হলাম না? কেন আমি এলিজিবল হলাম, ও হলো না? ওর কথা ভাবতে হবে না, তুমি তোমার কথা ভাবো। তোমার কম্পিটিশন তোমার সাথে। আজকে তুমি অমুক পরীক্ষায় পাশ করলে না, পরের দিন তুমি আরেকটি পরীক্ষায় পাশ করবে। তুমি যেখানে পাশ করলে না, যখন তুমি হেরে গেলে, সেই হেরে যাবার থেকে তুমি শিক্ষা নেবে, এবং হেরে যাবার পর যখন তুমি শিক্ষা নেবে, সেখান থেকে তুমি আবার আগামী পরীক্ষায় তুমি তোমার সমস্ত ভুল রেকটিফাই করে, তোমার সমস্ত ভুল সংশোধন করে তুমি আবার সামনে এগিয়ে যেতে পারবে। এবং এমন একদিন আসবে যেদিন তোমারটা থাকবে, যেদিনটা তোমারই হবে, হবেই হবে। যে পরিশ্রম করে ভাগ্য তার সহায়তা করবেই করবে, এটা আমার বিশ্বাস। এই ছিল আজকে আমাদের সেশন। এবার তোমাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু প্রশ্ন থাকে, তোমাকে করতে পারো। গৌরাঙ্গ বাবু কি সাথে আছেন? হ্যাঁ, অবশ্যই আছি। তাহলে আজকে হ্যাঁ আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। বেশ। আজকে আমরা এতগুলো জায়গা নতুন জানতে পারলাম, এতগুলি স্কোপের কথা নতুন জানতে পারলাম। আশা করব যারা এখানে রয়েছো তারা অনেক নতুন দিক, সেটা WB টেটের ক্ষেত্রে হোক অথবা সি টেটের ক্ষেত্রে হোক, কতগুলো রাস্তা খুলতে পারে সেই বিষয়গুলো স্যার খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরলেন। এবং শুধু তাই নয়, তিনি অনেকগুলো দিককে আমাদের সামনে নিয়ে এলেন, যে কারণগুলোর জন্য আমরা কিনা একটা নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারছি না। আর তার একটা অন্যতম বড় কারণ আমরা যেখানে জানতে পারলাম স্যারের কাছ থেকে, যে আমরা এই যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতে যাই, সেই পরীক্ষাগুলোতে আমরা পরীক্ষা দেখতে যাই, পরীক্ষা দিতে যাই না। অনেক ক্ষেত্রেই এমনটা প্রবণতা দেখা যায় যে আমরা পরীক্ষা দেখতে যাই, আমরা পরীক্ষা দিতে যাই না। এটা শুধু এই টেট বা সি টেট এর জন্য নয়। আমি দীর্ঘ 3 বছর ধরে ইউজিসি নেটের বছরে 300-350 ছেলে মেয়ে পড়াচ্ছি। এটা আমরাও জানি যে কিছু ছাত্রছাত্রী শুধুমাত্র কতকগুলো গ্রুপে যোগ হয়ে থাকে, কতকগুলো পিডিএফ ফোনে সংগ্রহ করে। তাদের এই চিন্তা ভাবনা যে আমি অনেক কিছু করে ফেলবো এই পিডিএফ গুলো সংগ্রহ করে, বা কতগুলো গ্রুপে যোগ হয়ে থাকে, কতগুলো গ্রুপে যোগ হয়ে থাকলে আমার জীবনের অসামান্য কিছু উন্নতি করবে। এবার সব জায়গাতেই যেখানে জয়েন হওয়া যাচ্ছে গ্রুপগুলোতে, সেখানে কিছু ফ্রি সেশন অ্যারেঞ্জ করা হয়, বা সেখানে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দেওয়া হয়। সেই সমস্ত ডকুমেন্ট বা সেই সমস্ত ফ্রি ক্লাসগুলোতে কি আমি যাচ্ছি? সেখান থেকে কি আমি কিছু শিখছি? আদেও শিখছি কিনা আমি জানি না। স্যারের জায়গা থেকে বললেন, আমি আমার জায়গা থেকে বলি। এই মুহূর্তে দেখো, প্রত্যেকের জীবনে, প্রত্যেকের ক্ষেত্রে স্ট্রাগল আছে। মানে যে লোকটা ভিক্ষা করে, সেই লোকটাকেও যদি জিজ্ঞেস করা হয়, হয়তো বলবে আমার জীবনেও প্রচুর স্ট্রাগল আছে। প্রত্যেকটা মানুষের জীবনে তার সে যে পেশাতেই থাক না কেন, তার জীবনে একটা স্ট্রাগল থাকে। এবার এই স্ট্রাগলটাকে আমি এতটা বড় করলাম, সেটাকে আমি বাড়াতে বাড়াতে আমার থেকেও বড় করে তুললাম। সেটার মধ্যে যে অন্যায়টা আছে, এই অন্যায়টা আজকে যারা সদ্য মাস্টার ডিগ্রি পাস করেছে বা আজকে যারা সদ্য গ্রাজুয়েশন শেষ করেছে, তাদের পক্ষে হয়তো বোঝা সম্ভব নয়। আমি হ্যান্ডেল করি মোটামুটি ভাবে 25 বছর থেকে 35 বছরের, 35 বছর 40 বছর যারা নেটের জন্য পড়াশোনা করে, এরকম পপুলেশনকে। আমাদের এখান থেকে নেট পাস করেছে 48 বছরের একজন মহিলা। শুধু নেট পাস করেছে না, তার যে প্রাপ্ত নাম্বার ছিল সেটা জেআরএ পাওয়ার যোগ্য ছিল, কিন্তু তিনি তার বয়স পার হয়ে গেছে বলে তিনি পারেননি। ফলত
কঠিন বলে আমরা যেটাকে মনে করছি, যদি আমরা চাই তাহলে সেটা কঠিন নয়, কিন্তু যদি আমরাই না চাই, এই পৃথিবীতে কারোর ক্ষমতা নেই আমাদেরকে ধরে তুলে দেবে। আমি যদি নিজে বলি আমি পড়বো না, সেটা ফ্রিতে হোক সেটা পেড হোক, আমি পড়বো না, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো তোমরা, স্যার বললেন, স্যার একটা পরিসংখ্যানের কথা বললেন যে অ্যাপ্রক্স 70% ছেলে মেয়ে যারা পড়ে পরীক্ষা দিতে যায় না, আসলে মানে পরীক্ষা দিতেই যায় না, তারা পরীক্ষাটাকে দেখতে চায়। তোমরা বুঝতে পারবে তোমাদের যে গ্রুপটা করা হয়েছে সেখানে অ্যাপ্রক্স 76 ক্যান্ডিডেট এখন রয়েছে। তারা নিশ্চয়ই এই আশা নিয়ে রয়েছে যে তারা এখান থেকে কিছু শিখবে, তারা এখান থেকে কিছু জানবে। এই যে তারা ক্লাসে এলো না, আমরা যদি এই ক্লাসটাকে ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে তুলে না দিই, তারা হয়তো দেখবে না। আর সত্যি কথা বলতে, আমরা যদি এটাকে ইউটিউবে তুলে দিইও, ইউটিউবে তো এত এত ভিডিও রয়েছে, প্রত্যেকে তো অযোগ্য মানুষ নেই, অনেক যোগ্য মানুষের অনেক লেকচার রয়েছে। তাহলে আজকের এই সেশনটার প্রয়োজন পড়লো কেন? আজকের এই সেশনটার প্রয়োজন পড়লো এই কারণে, কারণ এডুব্লুমস একটা প্ল্যাটফর্ম তোমাদেরকে প্রোভাইড করছে যেখানে তোমরা অনায়াসে মাইকটা অন করে তোমাদের সমস্যার কথা স্যারকে সরাসরি বলতে পারছো। ঠিক তাই নয় কি? যেটা তোমার পক্ষে ইউটিউবে করা সম্ভব নয়। এখন এই যে কেউ একজন যিনি স্যারকে অনেকগুলো কথা বললেন, স্যারের হয়তো কোনো জায়গাটা অজানা ছিল, সেটা স্যার জানলেন, এবং যদি তোমাদের কোনো জায়গা না জানা থাকে সেটাও তোমরা জিজ্ঞেস করলে। এই আদান প্রদানটা ইউটিউবে সম্ভব নয়। কোনো সমস্যা হলে সেটা একজন টিচারকে বলে দিলে তিনি সেটাকে সমাধান করতে পারেন, এই যে বলার জন্য যে জায়গাটা প্রয়োজন, সেটা এই এডুব্লুমস তোমাদেরকে প্রোভাইড করছিল। সেটাই তুমি যখন ইউটিউবে পাবে বা অন্য কোথাও পাবে, তুমি ইন্টারেস্টটা কয়েকদিন পরে হারিয়ে ফেলবে, কারণ দুটো ছাড়া বিষয় বা দুটো এমন টপিক যে দুটোর মধ্যে ম্যাচ নেই, তার মাঝখানের ব্রিজটা তুমি খুঁজে পাবে না। আজ বিগত 3 বছর পাথ টু জিআরএফ নামে এডুব্লুমস কাজ করছিল শুধুমাত্র ইউজিসি নেটের ছাত্রছাত্রীদের জন্য, এই কথা আমি বলেছিলাম। এর আগের গল্পটা আমার ক্ষেত্রেও কিন্তু এরকমই ছিল। আমি যে পড়াবো এবং ওপেন প্ল্যাটফর্মে পড়াবো, এটা আমি কেন, মানে আমি তো বিশ্বাস করতামই না, আমার বাড়ির লোক পর্যন্ত কেউ বিশ্বাস করতো না। এই যে যেটুকু চেঞ্জেস, এই চেঞ্জেসটুকু আসছে কোথা থেকে? এই চেঞ্জেসটুকু আসছে আফটার মাস্টার ডিগ্রির পর থেকে। এই চাহিদাটা আমি বুঝতে পারলাম যে আমাকে পড়াশোনা করতে হবে, এবং না, সত্যি আমি কোনো খুব অসামান্য কিছু স্টুডেন্ট ছিলাম না। এবং এই চেঞ্জটা যদি তোমার মধ্যে, তুমিও যদি মনে করো যে তুমি একজন অসামান্য স্টুডেন্ট নও, এই চেঞ্জটা তুমি আজকের থেকে, এই মুহূর্ত থেকে তোমার মধ্যে করতে পারো। যদি তোমার মধ্যে সেই খিদেটা জাগে, যদি তোমার মধ্যে মনে হয় যে হ্যাঁ আমি কিছু করতে পারি, না হলে বাইরের থেকে ফোর্স করে, তোমরা তো বিএড করেছো এবং ডিএলএড করেছো, সেখানেই একটা সূত্র তোমরা নিশ্চয়ই পেয়েছো যে বাচ্চাদের মোটিভেশনটা বাইরের থেকে দেওয়া যায়, বড়দের মোটিভেশনটা বাইরের থেকে দেওয়া যায় না, সেটা যতক্ষণ না ভেতর থেকে না যাচ্ছে। আজকে তোমরা হয়তো বিশ্বাস করবে না, স্যার ঝাড়খণ্ড থেকে এলেন এই ক্লাসটা শুরু হওয়ার 3 মিনিট আগে। এতটা এনার্জি নিয়ে স্যার এতক্ষণ বসে তোমাদের সঙ্গে কথা বললেন। এই যে 76 জন আজকে যোগ হয়ে আছে, এই 76 জনের মধ্যে থেকে স্যার কোথায় আলাদা, স্যার কেন আজকে একটা সরকারি জায়গায় প্রতিষ্ঠিত, এখান থেকে তোমরা বুঝতে পারবে। সারাদিন তিনি স্কুল করে, এতটা বাস জার্নি করে তিনি এসে সন্ধেবেলা ঠিক 3 মিনিট আগে উনি বাস থেকে নেমেছেন, উনি ফ্রেশ হবার সময়টুকু পর্যন্ত পাননি, সোজাসুজি ক্লাসে বসে পড়েছেন। আর এই যে 76 জন এখানে যুক্ত হয়ে আছে, এই 76 জন স্যারের থেকেও ব্যস্ত মানুষ। আমার একটা প্রশ্ন রইল তোমাদের কাছে, আমরা আরো সেশন ক্রিয়েট করব, আজকের সেশনটাতে তোমাদের কেমন লেগেছে, এবং স্যারকে তোমরা আর কিছু বলতে চাইলে তোমরা অবশ্যই জানাও, কারণ একজন মানুষ এতটা দূর থেকে এসে তোমাদের জন্য এতক্ষণ একটা বসে ক্লাস নিলেন, এটা আমার মনে হয় যে আমাদের একটা বড় পাওনা। এই পাওনাটা, মানে স্যার যে পজিশনে আছেন, আমাদের প্রতিষ্ঠান যে পজিশনে রয়েছে, স্যার চাইলেই সেটাকে নাকচ করতে পারেন। আজকে আমি ক্লাসটা নেব না, আমি কালকে নেব, কালকে আমি ফাঁকা রয়েছে, কালকে নেব। উনি যে
আমাদের পাশে থেকে এই যে এতক্ষণ একটা সময় দিলেন, এতগুলো কথা বললেন, এতগুলো রাস্তা দেখালেন, আমাদের উচিত এই জায়গাটাকে সম্মান দেওয়া, তাই নয় কি? তোমাদের কি মনে হয়? রাত্রি। আমার তরফ থেকেও সকলকে ধন্যবাদ। শুভরাত্রি, সবাই ভালো থাকো এবং দারুণ করে পড়াশোনা করো। গুড নাইট। থ্যাংক ইউ স্যার।